আমরা আমাদের ক্লাসে আজকে গুরুত্বপূর্র্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, আমরা সর্বশেষ যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটি ছিল যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা এবং গ্রেপ্তার কার্যকর করার জন্য পুলিশ অফিসার কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহার বিধি আলোচনা করুন। তো এখন এই, যদি কেউ মনে করে, যারা মুখস্থ করে তাদের জন্য আমি বলছি যে একজন পরীক্ষার্থী মুখস্থ করলেন পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। তা ক্ষেত্র এখানে তিনটা ক্ষেত্র দেয়া আছে। একটা হলো দেহ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, একটা হলো বেআইনি জনতার ছত্রভঙ্গ করার ক্ষেত্রে, আর একটা হলো আসামির পলায়ন রোধ করার ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন আসছে যে বেআইনি জনতা এবং আসামির পলায়ন রোধ করবে, সেখানে কিন্তু কোনো অবস্থাতে দেহ রক্ষার বিষয়টি আসবে না। কিন্তু দেখা যায় কি, যারা মুখস্থ করছে ওই দেহ রক্ষার বিষয়টা লিখে দিয়েছে। এই জন্য আমাদের এটা সাবধান থাকতে হবে। পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি পরোয়ানা কার্যকর করার আদেশ প্রাপ্ত হলে তাকে সাহায্য করার আইনগত বাধ্যবাধকতা আছে কি? অর্থাৎ পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি, এই পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তির প্রতি যদি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশনা প্রদান করা হয়ে থাকে, তো এই গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশনা যাকে দেওয়া হয়েছে সেই ব্যক্তিটাকে অপর ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য কি? তোমাদের কোন ধরনের প্রশ্ন এটা? কি জাফর ইকবাল? প্রশ্ন হলো যে, 43 ধারা বলছে স্যার। হ্যাঁ, আর সিআরপি 43 ধারা প্রশ্ন স্যার। 43 ধারা, অর্থাৎ সিআরপিসি 43 ধারা কি বলা আছে? জনসাধারণ অপর জনসাধারণকে সাহায্য করবেন কোন ক্ষেত্রে? একজন জনসাধারণ কখন অপর আরেকজন জনসাধারণকে সাহায্য সহযোগিতা করতে পারবেন? কোন ক্ষেত্রে সাহায্য করতে পারেন? আর পরোয়ানামূলক আসামি গ্রেপ্তারের লক্ষ্যে। শুধু একটা ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্র নাই? আমরা কি এক লাইন লিখলে নাম্বার পাবো, নাজমুল? না স্যার। কিভাবে লিখবো আমরা? সবাই ভুলে গেছো। দেখো, সিআরপিসির 42 ধারায় জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। আর 43 ধারায় বলেছে যে একজন জনসাধারণ অপর আরেকজন জনসাধারণকে সাহায্য করবেন। তাহলে আমরা কি লিখবো? যে সিআরপিসি 43 ধারায় উল্লেখ করা আছে একজন জনসাধারণ অপর জনসাধারণকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে বাধ্য, এ তো নাকি? জি স্যার। স্যার। আচ্ছা, এখন প্রশ্ন আসছে কি পুলিশ অফিসার ব্যতীত, তার মানে কি পুলিশ অফিসার ব্যতীত তাহলে জনসাধারণ অন্য কোনো ব্যক্তি পরোয়ানা কার্যকর করার আদেশ প্রাপ্ত হলে তাকে সাহায্য করার আইনগত বাধ্যবাধকতা আছে কিনা? আমরা হ্যাঁ, সিআরপিসির 43 ধারায় উল্লেখ করা আছে পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশনা প্রদান করা হয়ে থাকে, তাহলে এই ব্যক্তি যখন গ্রেপ্তারি পরোয়ানা বলে কাউকে গ্রেপ্তার করতে যাবেন, সেক্ষেত্রে তিনি জনসাধারণের সাহায্য চাইলে সংশ্লিষ্ট জনসাধারণ তাকে সাহায্য করতে বাধ্য। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার। হ্যাঁ। আচ্ছা, আহ বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। এটা কত ধারা? একজন বেসরকারি ব্যক্তি, সিআরপিসি 59 ধারা স্যার। 59 ধারা। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা অনেকভাবে আসে যে একজন পথচারী কখন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পারে, বা একজন জনসাধারণ কি অপর জনসাধারণকে গ্রেপ্তার করতে পারেন, যদি পারেন তাহলে কখন? আচ্ছা, আবার এই প্রশ্ন আসে যে বেসরকারি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তার দায় দায়িত্ব আলোচনা করুন। তাহলে এই প্রশ্নের উত্তরটা লেখা আছে কোন ধারায়? দেপ্তি রানী, দেপ্তি, এটা কোন ধারায় লেখা আছে? দেপ্তি, কি আছে মনে কিছু না নাই? শুনতেছি স্যার। না, এই যে জনসাধারণ অপর জনসাধারণকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এটা কোন ধারার প্রশ্ন? নাই।
রাজলক্ষ্মী, এটা কোন ধারার প্রশ্ন রাজলক্ষ্মী? স্যার সিআরপিসি 59 ধারার প্রশ্ন স্যার। 300। 59 ধারার প্রশ্ন স্যার। আচ্ছা, তাহলে জনসাধারণ যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট জনসাধারণের দায়িত্ব কি? বলো। কি দায়িত্ব রাজলক্ষ্মী? কি আমার কথা কি বুঝতে পারছো তুমি? জি স্যার, বুঝতে পারছি স্যার। কি দায়িত্ব কি? বলতে পারতেছি না স্যার। জান্নাতুল, কি দায়িত্ব? একজন জনসাধারণ যদি কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেন, সেক্ষেত্রে জনসাধারণের দায়িত্ব কি? বুঝতে পারছি। সোহেল। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার সিআরপিসি 59 ধারায় বলা আছে, 59-এর 1 ধারায় বলা আছে, জনসাধারণ কর্তৃক যদি কোনো জনসাধারণকে আটক করা হয় তাহলে বা গ্রেপ্তার করা হয় তখন তাকে অতি দ্রুত থানা হেফাজতে বা পুলিশ হেফাজতে বা নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। 2 নম্বর, ঘোড়ার ডিম, 2 নম্বরে ঘোড়ার ডিম। গেলেই স্যার হয়। ফাও দেওয়ার অভ্যাস তো, ফাও দিতে দিতে বেশি দিয়ে ফেলো। এখানে উল্লেখ করা আছে যে বিষয়টি সিআরপিসির 59-এর 1 ধারায় উল্লেখ করা আছে যে জনসাধারণ একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলে সংশ্লিষ্ট জনসাধারণের দায়িত্ব হবে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোনো পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করা অথবা থানায় নিয়ে যাওয়া। বিষয়টা ক্লিয়ার নাজমুল? জি স্যার, clear স্যার। তো যদি কখনো প্রশ্ন আছে যে বেসামরিক ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি পুলিশ অফিসারের জনসাধারণের করণীয় কি, এখানে 1 2 তো আমরা 2 আলোচনা করিনি। ওই যে বললাম না যে ফাও যদি তোমাদের হয়ে থাকে তাহলে তো ওটাই, কিন্তু প্রশ্নটা ছিল বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করো। এটা কোন ধারার প্রশ্ন? 59-এর 1 ধারা স্যার। কেন? 59-এর 1 2 3 স্যার। 3টে হবে। আরে বাবারে, বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। সিআরপিসি 46-এর 1 2 3। সরি সরি স্যার, বুঝতে পারিনি সিআরপিসির 46-এর 1 2 3 আর 59-এর মধ্যে বলা আছে গ্রেপ্তার করতে পারেন, কোন কারণে গ্রেপ্তার করলে তার করণীয়টা কি। আমরা এখানে জানতে চাচ্ছি যে বেসরকারি একজন ব্যক্তি কাউকে কি পদ্ধতি অনুসরণ করে গ্রেপ্তার করবেন। সিআরপিসির 46-এর 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সেখানে কি কোথাও পুলিশের কথা বলা আছে? না স্যার, নাই স্যার। না স্যার। না স্যার, নাই স্যার, তা এতক্ষণ উত্তর হলো কি? স্যার আপনি তো জিজ্ঞেস নাই স্যার, কইতে গেলে তো দাবি দেবেন এই বইতে নেই। কেন? আমি তো স্টেট বলে দিচ্ছি বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। কি হাফিজ, শোনো, বুঝতে আইনি পারছি স্যার। বই পড়তে হবে। এই যে এই প্রশ্নের উত্তর বেশিরভাগ লোকে ভুল করবে, কারণ সবাই মনে করবে 59-এর 1। এক। দেখো কিভাবে বলা আছে, কি কিভাবে গ্রেপ্তার করিতে হয়। সিআরপিসি 46 ধারায় বলা আছে কিভাবে গ্রেপ্তার করিতে হয়। সেখানে বলা আছে কথা অথবা কাজের দ্বারা হেফাজতে আত্মসমর্পণ না করলে পুলিশ কর্মকর্তা অথবা গ্রেপ্তারকারী অপর কোনো ব্যক্তি গ্রেপ্তার করার সময়, তার মানে কি পুলিশের কথা বলা আছে, গ্রেপ্তারকারী অপরকারী কোনো ব্যক্তির কথা বলা আছে, তিনি যাকে গ্রেপ্তার করবেন প্রকৃতপক্ষে তার দেহটা স্পষ্ট করবেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? বুঝছি স্যার। তাহলে বেসরকারি ব্যক্তি যাকে গ্রেপ্তার করবেন সিআরপিসির 59 ধারা বলে, তিনি কিভাবে গ্রেপ্তার করবেন? তাকে পাওয়া মাত্রই কুইসা সাপের মতো বাইন্ধে নেবেন? এই যে বিষয়টা এখানে উল্লেখ করা আছে, বা পরোয়ানা বলে যদি কোনো ব্যক্তি, একজন জনসাধারণ অপর কোনো পরোয়ানা আসামিকে গ্রেপ্তার করেন, সেই গ্রেপ্তারের পদ্ধতিটাও কিন্তু 46-এর 1 থেকে 3 পর্যন্ত করা আছে।
আমার কথা কি বোঝা গেছে জাফর ইকবাল? জি স্যার, বুঝতে পারছি স্যার, পেশটা বুঝতে পারছি স্যার। স্পষ্ট বলা আছে অথবা গ্রেপ্তারকারী অপর কোনো ব্যক্তি। তো পুলিশের কথা বললো অথবা গ্রেপ্তারকারী অপর কোনো ব্যক্তি, তাহলে অপর কোনো ব্যক্তিটা কে? যে কোনো লোক ক্ষমতাবান হইতে পারে, যাকে গ্রেপ্তার ক্ষমতা দেওয়া হয়েছে। দুইয়ে কি বলা আছে দেখো, এই ধরনের ব্যক্তি যদি বলপূর্বক তাহাকে গ্রেপ্তারের চেষ্টায় বাধা দেয় অথবা গ্রেপ্তার এড়াতে চেষ্টা করে, তাহলে পুলিশ কর্মকর্তা অথবা অপর ব্যক্তি বলবৎ অপর ব্যক্তি গ্রেপ্তার বলবৎ করার জন্য আবশ্যকীয় সমস্ত পন্থা অবলম্বন করতে পারবেন। এখানে এই যে বিষয়টা, এখানে আমরা সবসময় মনে করি শুধুমাত্র মানে পুলিশের জন্য। যদি কখনো প্রশ্ন আসে যে একজন জনসাধারণ কি পদ্ধতি অনুসরণ করে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন, তাহলে কি আমরা সিআরপিসির তাহলে কি আমরা 59 ধারা দেব না অন্য কোনো ধারা দেব, কোনটা দেব? এবার 46-এর 1, 2, 3 দেবো স্যার। এই বিষয়টা মনে রাখতে হবে, অনেকেরই তো মনে মনে হয় নাই এটা। কে রাকিব? স্যার। কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার আদালত বা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত একজন আসামিকে জামিনে মুক্তি দিতে পারে? যদি কখনো প্রশ্ন আসে পুলিশ কি গ্রেপ্তারকৃত আসামিকে জামিন দিতে পারেন, তাহলে আমরা কি লিখবো যে হ্যাঁ, একজন পুলিশ গ্রেপ্তারকৃত আসামিকে জামিন দিতে পারেন। কোন কোন ক্ষেত্রে জামিন দিতে পারেন আমরা লিখবো নিম্ন বর্ণিত ক্ষেত্রে একজন পুলিশ গ্রেপ্তারকৃত আসামিকে জামিন দিতে পারেন। তাহলে নিম্ন বর্ণিত ক্ষেত্রে, তাহলে আমরা এক লিখবো। কি লিখবো আমরা? এক। একে কোন কথাটা লিখবো? 169, সিআরপিসি 169, 496, 497। 169। 169 কি বলা আছে? এই তো মুশকিল। এই নাজমুল, 169 ধারা কি বলা আছে? মামলা স্যার তদন্তকারী অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা 169 ধারা মামলা উল্লেখ করা আছে। তদন্তকারী অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর যদি দেখেন কি যে তার আদালতে প্রেরণ করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ নেই বা যৌক্তিকতা নেই, তাহলে সে ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারবেন শর্ত সাপেক্ষে। অর্থাৎ সিআরপিসির 169 ধারায় বলা আছে যে যে পুলিশ অফিসার একজন ব্যক্তিকে মামলা সংক্রান্তে গ্রেপ্তার করেছেন অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি যদি মনে করেন যে এই ব্যক্তিটাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে প্রেরণ করার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই বা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ নেই, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন, তার মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দিতে পারেন, এছাড়া কি জামিনে মুক্তি দিতে পারেন। জি স্যার। সিআরপিসির 496 ধারায় বলা আছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেন, সে যদি জামিন দিতে পারেন, মানে জামিন দিতে সামর্থ্য থাকেন, সেক্ষেত্রে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে মুচলেকা নিয়ে থানা থেকে জামিন দিতে পারেন। আর কখন পারেন? সিআরপিসি 497 ধারা অনুযায়ী পারেন। কোথায়? যদি কখনো প্রশ্ন আসে যে জামিনের অযোগ্য অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ জামিন দিতে পারে, যদি পারে তাহলে কখন? এটা কত ধারা এটা নাজমুল? স্যার সিআরপিসি 497 ধারা প্রশ্ন স্যার। সিআরপিসি 497 উল্লেখ করা আছে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসেন, এই ব্যক্তি যদি নারী হয়, শিশু হয় ঘোড়ার বা ডিম। কথাটা হবে যে সিআরপিসি 497 ধারায় উল্লেখ করা আছে তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ব্যক্তিটাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন, এই ব্যক্তির অপরাধটি যদি জামিনের অযোগ্য অপরাধ হয়, তথাপিও ওই ব্যক্তিটা যদি নারী, শিশু, বৃদ্ধ বা শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি হয়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুচলেকা গ্রহণ করে এই এই আসামিটাকে থানা থেকে জামিনে মুক্তি দিতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝছি স্যার। বুঝতে পেরেছি। তার মানে সিআরপিসির 169 ধারা, সিআরপিসি 496, 497। এখন তোমরা তো বই দেখে লিখবা, লিখতে গেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে কোনটা থুয়ে কোনটা লিখবা, তাই না? আল্লাহ ভরসা স্যার। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায় হাফিজ? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায়?
আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার বলতে বোঝায় স্যার নিজের জানমাল রক্ষার্থে মালও আক্রমণকারীর এসে গেল, আক্রমণ। মালও এসে গেল। আমি আগে বলছি তুমি প্রথম বলবা ধারা, তারপরে কিভাবে লিখবা এটাই তোমাকে বলতে হবে। হুম, বলো। আত্মরক্ষার অধিকার, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায়? কি বলতে পারবে না? কোন ধারা এটা প্রশ্ন? পেনাল কোডে 96 ধারা স্যার। নাজমুল, ভালো হয়ে যাও কিন্তু। সরি একদিন স্যার। স্যার বলে গেছেন না, জিজ্ঞেস করে বলবেন না। এত শিয়াল পণ্ডিত হয়েও না, বুঝতে পারছো? হ্যাঁ হাফিজ বলো। 96 স্যার। বলো দেখি কি ও কাকে বলে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বুঝেন? আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার বলতে স্যার নিজের জানমাল রক্ষার্থে আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য যে শক্তি প্রয়োগ করা হয় তাকে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার। মাল 96। পাইলে কোথায় আবার? তোমার কথাটা হবে প্যানেল কোডের 96 ধারা অনুযায়ী আত্মরক্ষার অধিকার বলতে ওই অধিকারকে বোঝায় যে অধিকার প্রয়োগ করে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে প্রতিহত করতে পারেন। আক্রমণকারীর আক্রমণ, জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝছি স্যার, আর ভুল হবে না। জি। রাকিব, কিছু বলার আছে? না স্যার। বক্তব্যটা হলো যে প্যানেল কোডের 96 ধারা অনুযায়ী আত্মরক্ষার বা দেহরক্ষার অধিকার বলতে ওই অধিকারকে বোঝায় যে অধিকার প্রয়োগ করে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে প্রতিহত করতে পারেন। আমার কথা বুঝতে পারছো? বুঝছি স্যার। আল্লাহ জানে কালকে কি হয় জানি না, দাঁতের এই পাশটা পরে ব্যথা করতেছে। ওষুধ পাতি তো খাইলাম, কি হবে জানি না। আচ্ছা, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা আলোচনা করো। এটা কত ধারা? সীমাবদ্ধ স্যার 102। কোন না ধারা জাফর ইকবাল? কি লিখবো? কে এটা কোন ধারা জাফর ইকবাল? সীমাবদ্ধতা 99 ধারা স্যার। জাফর ইকবাল তুমি শোনো না? 99 ধারা স্যার, প্যানেল কোড 99 ধারা স্যার। কি শোনো না তুমি? একটু কাটা কাটা আসতেছে, যে ডিস্টার্ব। প্যানেল কোড 99 ধারা স্যার। 99 ধারা, গুড। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ কালে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? সাবেদুল, কোন ধারা? সাবেদুল, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ কালে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, এটা কোন ধারা? সেটা হচ্ছে পেনাল কোডের 100 ধারা স্যার। 100 ধারায় কয়টি উদাহরণ দেওয়া আছে এখানে? স্যার উদাহরণ কোন কোন ক্ষেত্রে? স্যার এটা হচ্ছে শরীর রক্ষার ক্ষেত্রে, এটা হচ্ছে ঘোড়ার সম্পত্তি ডিম রক্ষার। পড়াশোনা করছো, বলো উত্তরটা বলো। ঘোড়ার ডিম, ওই পড়াশোনা করে লাভ নেই 1 বছর। রাকিব, দেহ স্যার রক্ষার প্রয়োজনে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও তা আইনি অপরাধ নয়। কিভাবে লিখবো আমরা এটা? 1860 সালে পেনাল কোডের 100 ধারায় উল্লেখ করা আছে যে নিম্নলিখিত ক্ষেত্রে কোনো ব্যক্তির আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করলে মৃত্যু ঘটালে তা অপরাধ বলে গণ্য হবে না। যেমন নাম্বার 1, এমন আঘাত বা আক্রমণ যা প্রতিহত না করলে না, মৃত্যু বিষয়টা অনিবার্য। ওরকম না। কথাটা তো এমন কোন আক্রমণ বা আঘাত যাওয়ার ফলে মৃত্যু অনিবার্য বা গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলো আসা যাক। জি স্যার। প্রশ্নটা ওই লিখতে গেলে তোমরা যেভাবেই লেখো না কেন, যদি সাজিয়ে লিখতে না পারো তাহলে নাম্বার পাবে না। আর সামেদুল তো জানেই না, ও বাড়ি যায় সব ভুলে গেছে নাকি? না, সব পারে স্যার জামিদুল ভাই, সব পারে স্যার। পারে, স্যার ভালো আমি কথা। কালকে দেখবো স্যার বই আবার। ওই তো বাড়ি গিয়ে সব ভুলে গেছো আর কি। পুলিশ আইন 1861 মোতাবেক
পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন পুলিশ আইন অনুযায়ী? স্যার 34-34 ক স্যার। 34 কখন পারেন? আমি 34-34 ক, এটা কি উত্তর হলো? কি উত্তরটা কি হবে নাজমুল? স্যার পুলিশ আইনের 34 ধারা উল্লেখ করা আছে, যে শহরে বলবৎ প্রযোজ্য হয়েছে, যে স্থানে যদি কোনো ব্যক্তি নিম্নলিখিত অপরাধ করে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অপরাধগুলো কি কি? কি জেল হলো? হতে পারে স্যার। এটা যে অনাবৃত জায়গায় কি না, গবাদি পশু জবাই করা বা নির্দয় বা নিষ্ঠুরভাবে এই কোনো তোমরা পশুকে। যে আবার এই যে ছাগলের মতো করে এখন খারাপ করা লাগে মেজাজটা। তোমরা যে বলছো তোমাদেরকে এএসআই বানাবে, তা তোমরা তো কনস্টেবলের মতো উত্তর দিতে পারো না। সারা জীবনে তোমরা বসে আছো যে কবে তোমার বই দেখে পরীক্ষা হবে। মানে সবাই বসে আছো যে বই দেখে পরীক্ষা হবে, আমার আর কি। তাহলে এই পুলিশ আইনের যে 34 ধারায় একজন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, সেখানে কয়টা উদাহরণ দেয়া আছে? কয়টা? 8টা আটটা স্যার। উদাহরণ স্যার। আচ্ছা স্যার। প্রথমে কি বলা আছে? যে উন্মুক্ত স্থানে যদি কেউ গরু পশুর জবাই চামড়া করে। ছড়ায়, নাকি? জি জি স্যার। স্যার। গবাদি পশু জবাই করে বা চামড়া সবাই। হ্যাঁ, 2-এ কি বলা আছে? জবাই নিষ্ঠুরভাবে কোন নির্দয় বা প্রাণীকে মারধর নিষ্ঠুরভাবে করে। কোনো জীবজন্তুকে মারধর করা স্যার। নিষ্ঠুর এগুলো কি ভাবে নির্দয় ভাবে এগুলো কোনো কি তোমাদের জীবজন্তু মনে থাকে না? থাকে স্যার। কালকে যদি পরীক্ষা হয় যে তোমাদের উইদাউট বুকে পরীক্ষা হবে, তখন কি করবা? পাস তো করতে পারবে না, পরীক্ষার হলেই তো যাইতে পারবে না তখন। কাছে কাছে এলে চেষ্টা করতে হবে, তো এটা তো একেবারে কমন জিনিস। যদি কখনো প্রশ্ন আসে যে পুলিশ আইনের বিধান অনুযায়ী কোন পদের কর্মকর্তা কর্মকর্তা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কোনো সিনেমা হলে টিকিট বিক্রয় করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এটা কোন ধারা হাফিজ? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে স্যার বড় জ্বালা রে। রাসেল, স্যার পুলিশ আইনের 34-এর ক ধারা স্যার। কি বলা আছে? এরকম প্রশ্ন আসলে কিভাবে লিখবো আমরা? এখানে লেখা বলা আছে স্যার, পুলিশ আইনের 1861 সালে পুলিশ আইনের 34-এর ক ধারা মতে এসআই অথবা সার্জেন্ট হুম। পদের নিম্ন নহে এমন কোন পুলিশ অফিসার যদি কোনো সিনেমা হলে বা কোনো যেখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো কিছু এরকম কোনো মানে যেখানে অর্থাৎ চিত্ত বিনোদন স্থলে, কথাটা হলো চিত্ত চিত্ত বিনোদন বিনোদন স্থলে। স্যার, এরকম নির্দেশে যদি মানে নির্ধারিত টিকিটের চেয়ে যদি অতিরিক্ত কোনো মূল্য নেয়, সেক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হবে। বুঝলাম। এসকর্ট কালে সাজাপ্রাপ্ত আসামিদের হাতকড়া এবং পায়ের বেড়ির ব্যবহার বর্ণনা করুন। কত ধারা এসকর্ট কালে? 715 ধারা 715 স্যার। 715 কি, কোনটা হবে? স্যার প্রশ্নটা আরেকবার করেন স্যার। এসকর্ট কালে সাজাপ্রাপ্ত আসামিদের হাতকড়া এবং পায়ের বেড়ির ব্যবহার বর্ণনা করুন। কত ধারা? সিআরপি কত পিআরবি? 715 স্যার। 715 হবে স্যার। এতদিন সিআরপি তো 715 ধারা হবে স্যার। এতদিন তো তোমরা ধারা ধরে, এতদিন তো তোমরা ওই 703 দিয়েছিলা, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে তোমাদের ফেল ফেল করার কিছু কারণ কিন্তু আছে এখানে। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে পুলিশ আইনের 34-এর ক ধারা সম্পর্কে আলোচনা হলো স্যার, এখানে যদি স্যার ওই যখন ক্রিকেট খেলা হয় স্টেডিয়ামে বা অন্য কোথাও যখন টিকিট বিক্রি হয়, ওই টিকিট যদি অতিরিক্ত মূল্যে বিক্রি করে, সেখানেও তো গ্রেপ্তার করা যাবে স্যার। এটা মহানগর এলাকা ব্যতীত। পৌরসভার মধ্যে হতে হবে। মহানগর এলাকা ব্যতীত, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এই প্রশ্নগুলো খেয়াল রেখো। পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন? আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে এবং ব্যবহারের পরে দলপতির পালনীয় বিষয়গুলো আলোচনা করুন। তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে পিআরপি কত? 254 স্যার। আচ্ছা, আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে
156। 56 ধারা বিআরবি স্যার। তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে কি করণীয় আছে? সতর্কবাণী উচ্চারণ করা স্যার। আর কিছু নেই? 1 নম্বর আছে স্যার যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পূর্বে সতর্কবাণী উচ্চারণ করতে হবে। 2 নম্বর আছে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সময় লক্ষ্যবস্তু উদ্দেশ্য সবসময় গুলি চালাতে হবে। 3 নম্বর রয়েছে যে অতিরিক্ত যেন ক্ষতি বা না করে সেটা করতে হবে। 4 নম্বর লক্ষ্যবস্তু উদ্দেশ্য সাফল্য হওয়া মাত্রই অস্ত্র তোমার কাজ বিপন্ন সাকসেস করতে হওয়া হবে। মাত্র গুলি বন্ধ করতে হবে, নির্দেশনা দিতে হবে, এই তো? জি আচ্ছা। স্যার। জি স্যার। জি স্যার। আর গুলি বর্ষণের পরে? গুলিবর্ষণে পিআরবি 156 বলা হয়েছে যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফলে যদি কোনো ব্যক্তি আহত হয় তাহলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করতে হবে, এবং যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তাকে মর্গে লাশ প্রেরণ করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে যে যে সকল গুলি ফায়ার হয়েছে সেই স্বীকৃত গুলির সাথে তার কার্তুজ গুলো সংগ্রহ করে তার একটা তালিকা তৈরি করতে হবে। আর 3 নম্বরে বলতেছে যে ডিআইজি বা আইজিপি মহোদয় বা ডিআইজি মহোদয় বা ম্যাজিস্ট্রেটের কাছে বা পুলিশ সুপারের কাছে একটি রিপোর্ট প্রেরণ করতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো খেয়াল রেখো। স্যার হ্যাঁ, এখানে যদি প্রশ্ন আসে যে আগ্নেয়াস্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, তাহলে 153 স্যার ওই 3টেই লিখে দেবো পূর্ণাঙ্গ। যদি কখনো প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, তাহলে ক্ষেত্র আসবে 153, অর্থাৎ এই প্রশ্নের উত্তর শুরু হবে পিআরবি 153 দিয়ে। তখন লিখতে হবে যে পিআরবি 153 বিধি পর্যালোচনা করে দেখা যায় নিম্নবর্ণিত কাজের ক্ষেত্রে একজন পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। নিম্নলিখিত ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। সিআরপিসির 96 থেকে প্যানাল কোডের 96 থেকে 106 দেহ এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, সিআরপিসির 127 এবং 28 বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে, সিআরপিসি 46-3 আসামির পলায়ন রোধ করে। বিষয়টা বুঝতে পারছো? কিন্তু সেখানে স্যার ওই 100 ধারার যে 6টি উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে স্যার পারছো? আপনি যেটুকু বলেন এতটুকু লিখলে তো যথেষ্ট। না, কিন্তু সেখানে বলতে হবে যে পরিস্থিতি যদি এমন হয় যে দেহরক্ষার অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্ষেত্রে একজন পুলিশ অফিসার দেহরক্ষার প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে। সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 103 ধারা অনুযায়ী সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ না করলে সম্পত্তির ক্ষতি সাধন, ধ্বংস বা বিনষ্ট করে ফেলতে পারে সেক্ষেত্রে। বিষয়টা বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, পুলিশ আইন 1861 অনুযায়ী পুলিশের কর্তব্য সমূহ আলোচনা। পুলিশের কর্তব্য, এই যে আমাদের সবসময় আমরা কি করি যে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন, সেখানে আবার আমরা কি করি ওই পিআরবি দিয়ে দেই কিংবা অন্য কোনো ধারা দিয়ে দিই, তাই না? জি স্যার। অনেক গাইডে আছে আমরা এটা 117, দেব 18। আমরা দেব না। পুলিশের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে পুলিশ আইনের 23 ধারায়। যদি কখনো প্রশ্ন আসে যে একজন এটিএস এর দায়িত্ব আলোচনা করুন, তাহলে আমরা কত ধারা দেব? পুলিশের 23 ধারা দেবো স্যার। এখন যদি প্রশ্ন আসে একজন এএসআই এর দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন, কত ধারা দেব? তাহলে পিএরবি 207 দেবো স্যার। পিআরবি 207। এদের কনস্টেবলের দায়িত্ব আলোচনা করুন। 208 পিএরবি। স্যার। সর্বোপরি পুলিশের দায়িত্ব এবং কর্তব্য যদি আসে, কোনো যদি র্যাঙ্ক উল্লেখ করা না থাকে, তাহলে ধরতে হবে এটা পুলিশের 23 ধারা। বিষয়টা বুঝতে হবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো, যদি আমরা লিখি এটা 23 ধারাতে সব কিছুই লিখলাম, এখানে ওই পিআরবি 118 বা অমুক ধারা তমুক ধারা, এই দায়িত্ব কর্তব্য এগুলো না, শুধুমাত্র 23 ধারায় পুলিশের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা, এর বাইরে কোনো কিছু আসার সুযোগ নাই। তাহলে প্রথমে কি বলা আছে? উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা, নাকি? এরপরে কি বলা আছে? অধিদপ্তর কর্তৃপক্ষের বৈধ পরোয়ানা জারি করা। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে যে একজন পুলিশ অফিসার কখন
একজন কনস্টেবল কি জুয়ার আড্ডাখানায় তল্লাশি চালাতে পারেন? পারে স্যার। কখন পারেন? 23 ধারা অনুযায়ী। 23 নিচের ক্লোজে স্যার। না, কথাটা তো এভাবে হবে না। কথাটা তো এভাবে না। কথা বলতে হবে যে পুলিশ আইনের 23 ধারায় যে সকল বিষয়কে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে বিবেচিত করা হয়েছে, এ সকল দায়িত্ব এবং কর্তব্য পালনকালে একজন পুলিশ কনস্টেবল বিনা পরোয়ানায় জুয়ার আখড়ায় প্রবেশ করে তল্লাশি করতে পারবেন, বা দুশ্চরিত্রের লোকদের সমাগম যে স্থানে আছে সে স্থানে প্রবেশ করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার। দেহ রক্ষার অধিকার, দেহ রক্ষার অধিকার কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে? উত্তরটা কিভাবে লিখবো? স্যার পেনাল কোডের 102 ধারায় উল্লেখ করা আছে দেহের প্রতি, স্যার পেনাল কোডের 102, হুম, পেনাল কোডের বলো। 102 ধারা উল্লেখ করা আছে দেহের প্রতি আক্রমণাত্মক আচরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেহের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আরম্ভ হয়। আতঙ্ক যতক্ষণ অব্যাহত থাকে অধিকার ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকে। শুরুর কথাটা বলা হয়নি, এখানে বলছে কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে। তাহলে আমরা বলবো যে পেনাল কোডের 102 ধারা অনুযায়ী দেহ রক্ষার অধিকার ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকে যতক্ষণ পর্যন্ত কিনা হুমকির আশঙ্কা থাকে, ততক্ষণ পর্যন্ত, নাকি? জি জি স্যার। স্যার। কারণ ও যেভাবে প্রশ্ন করছে আমরা সেভাবে উত্তর দেব। বুঝতে পারছো? জি স্যার। এরোল এবং বিরল, এরোল বলতে কি বুঝেন? এরোল কাকে বলে নাজবুল? স্যার স্যার হ্যাঁ বলো। পিআরবি 347 ধারায় উল্লেখ করা আছে এরুল বলতে বোঝায় থানার ধারা ভারপ্রাপ্ত নাকি কর্মকর্তা। ধারা? বিধি স্যার। হুম জি। পিআরবি 343 বিতে উল্লেখ করা আছে এরুল বলতে বোঝায় হুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি যদি দেখেন যে তার থানা এলাকায় একজন দুশ্চরিত্রের লোক তার থানা এলাকায় আর বসবাস করে না, অন্য কোনো জায়গায় এলাকায় বসবাস করে, সেক্ষেত্রে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই ব্যক্তি যে স্থানে গেছে সেই স্থানে যদি অপারেট করতে না পারে তাহলে সেই লোককে ওই ব্যক্তির নাম টেনে সংগ্রহ করে যে থানায় গেছে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করবে স্যার। এরোল, আচ্ছা। এরোল এবং বিরল আমরা কিন্তু এর আগে বারবার আলোচনা করেছি। এরোল এবং বিরল অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করে। তার মানে আমার থানা এলাকায় যে লোকটা এসেছে তার তথ্য নিয়ে যদি আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করি তাহলে তার দ্বারা অপরাধ সংগঠিত করা সুযোগ নাই। সম্ভব না। আমার এলাকা থেকে যেটা চলে গেছে সেই অফিসার ইনচার্জকে যদি আমি বিষয়টা জানাই, তাহলে তিনিও যদি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে এই ব্যক্তির দ্বারা অপরাধ সংগঠিত করার মতো কোনো সংগঠিত হওয়ার সুযোগ সম্ভাবনা নাই। নেই। তার মানে এই এরোল এবং বিরল, এরোল কত পিআরবি 343 স্যার। আর বিরল 344 ক। 344-এর ক। অনেকে কিন্তু 344 দেয়, জানো তো নাকি? জি স্যার, আগের গাইড এই আছে স্যার। আচ্ছা, যাক, আমরা আপাতত শেষ করি। তো একটু শারীরিক ভাবেও খারাপ লাগতেছে, ব্যথাটা দেখে দেখা যাক, ওষুধপাতি খাই, হ্যাঁ কি হয়, নাহলে তো ভেজাল। শেষ কারো করেন কিছু স্যার। কারো কিছু বলার থাকলে বলতে পারো। না স্যার, আজকে কিছু বলার নাই স্যার। কি তোমাদের কিছু বলার আছে? না স্যার, আজকে কিছু বলার নাই স্যার, শেষ করেন স্যার। সামিদুল, স্যারের টাকাটা দ্রুত গতিতে উঠাই ফেলাও। কালকে দিনের সময় কমপ্লিট করে দেবেন কাইন্ডলি। আচ্ছা, কেউ কেউ মনে হয় আমার কাছে পাঠাইছে নাকি এরকম? যাক, যে দেশ তো স্যার, দেশে বাকি যারা দেন কালকে স্যার ফারিজুল পাঠিয়েছিলেন স্যার, ফারিজুল। আচ্ছা, অসুবিধা নেই, টাকা সমস্যা তো নেই। এখনো স্যার, এখনো টাকা 4-5 জন টাকা দিছে, এখনো বাকি লোক টাকা দেয়নি এখনো। আচ্ছা, যারা যারা দেয় নেই তাড়াতাড়ি নিয়ে পাঠাই দিও, ঠিক আর আছে? যে স্যার নতুন যে আইছে ওগুলো তো এখনো কথা হয়নি, আপনি একটু। নতুনের মধ্যে আমার এখানে দীপ্তি আসছে আর হলো কামরুল আসছে। জি স্যার।
যাই হোক, সবার নাম্বার তুমি নাও, তাদের সাথে কথা বলো, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। যা, কালকে কথা হবে, সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাই। সামিদুল ভাই নাম্বারটা দিয়েন। হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন এখন।